ধনী আত্মীয়দের বাড়িতে কোনো বড় উৎসব বা অনুষ্ঠান হলে অরুণাদের ডাক পড়ে। তবে সেই ডাকটা ঠিক অতিথি হিসেবে নয়, বরং ঘরের লোক বলে খাটিয়ে নেওয়ার জন্য। অরুণা এটা বুঝলেও সমরের সরলতার কারণে সে মুখ ফুটে কিছু বলতে পারে না। তার স্বামীর আয় কম, আর কম রোজগারের সরল স্বামীর বউয়ের প্রতি ধনী আত্মীয়দের অধিকার যুগ যুগ ধরে যেন এক অলিখিত সামাজিক নিয়মে পরিণত হয়েছে। সমরের দুঃসম্পর্কের কাকার মেয়ের বিয়ে ঠিক হয়। তারা খুব ধনী। তারা অরুণাকে একটি দামি ঝকমকে শাড়ি উপহার দেয়। সমরের কাছে আত্মীয় মানেই রক্তের টান। সেখানে যে উঁচু নিচুর মাপকাঠি থাকতে পারে সেটা তার মাথায় ঢোকে না। কিন্তু অরুণা রূঢ় বাস্তবটা হাড়ে হাড়ে টের পেয়েছিল সেই দিন। কাকি শাশুড়ি অরুণাকে ডেকে বলে, তুমি বিয়ের সব কাজ করবে, তোমার মতন গুছিয়ে কেউ করতে পারে না, তুমি থাকলে আমি নিশ্চিন্ত। কিন্তু অরুণা সেই দিন কাকি শাশুড়ির দেওয়া নতুন শাড়িটার ভাঁজে ভাঁজে অবহেলার গন্ধ পেয়েছিল। বিয়ে বাড়ির খাটুনির সব কাজের দায়িত্বই তাকে দেয়। অরুণা দিনরাত এক করে কাজ করে। বিয়ে বাড়ির সেই তপ্ত দুপুরে রান্নাঘরের কালি ঝুলি মাখা অবস্থায় বহু সময় কাটিয়ে দেয়। যখন বড় বড় ভিআইপি অতিথিরা আসে তখন অরুণাকে কৌশলে অন্য জায়গায় বা রান্নাঘরের তদারকিতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে উঁচু স্তরের অতিথিদের সামনে এই দরিদ্র আত্মীয়কে পরিচয় করিয়ে দিতে না হয়। অরুণা লক্ষ্য করে যে দামি শাড়িটি তাকে দেওয়া হয়েছে সেটি আসলে কাকিমার পুরনো স্টোরে পড়ে থাকা একটি শাড়ি, যা কেবল একটু পালিশ করে তাকে নতুন বলে দেওয়া হয়েছিল। অরুণা সেই শাড়িটি খুলে তার নিজের সাধারণ কিন্তু পরিষ্কার সুতির শাড়ি পরে নেয়। সে কাজ অর্ধেক রেখেই নিজের বাড়িতে ফিরে আসে। কাকিমা যখন তাকে খুঁজতে আসেন এবং বিরক্তি প্রকাশ করেন যে কাজ বাকি থাকতে সে কেন চলে এলো, তখন অরুণা শান্ত স্বরে বলে, কাকিমা, আপনাদের উৎসবের জাঁকজমকে আমার এই সস্তা সুতির শাড়িটা বড়ই বেমানান। আর কাজ তো অনেক করলাম, এবার একটু মানুষ হওয়ার অধিকারটুকু পালন করি। অরুণা আর কখনো সেই বাড়িতে কাজের লোক হিসেবে যায়নি। সেদিনের অবহেলা তাকে ভীষণভাবে নাড়া দেয়। নিজের একটা স্বতন্ত্র পরিচয়ের কথা ভাবে সে। ঘরে বসে সেলাইয়ের কাজ শুরু করে নিজের ছোট্ট একটা আয়ের পথ তৈরি করে। সমর প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে অরুণার আত্মসম্মানবোধের গুরুত্ব বুঝতে পারে। অরুণা যে বদলে গেছে সেটা বুঝেছিল অরুণার শান্ত কিন্তু দৃঢ় মূর্তি দেখে। এরপর অরুণা আর পরমুখাপেক্ষী থাকেনি। সেলাইয়ের পুরনো নেশাটাকে পেশা হিসেবে নিল সে। নিজের বাড়ির একতলায় ছোট্ট ঘরটির মধ্যে একপাশে দর্জির কাজ শুরু করলো। আত্মীয় স্বজনরা আড়ালে হাসাহাসি করত, দেখো বড় ঘরের বউ শেষে দর্জির কাজ করছে। সমর শুরুতে অনিশ্চিত আশঙ্কায় থাকলেও অরুণার উপার্জিত প্রথম 500 টাকা যখন তার হাতে এলো সে বুঝতে পারল এই টাকার মধ্যে যে সম্মান আছে তা ওই পালিশ করা পুরনো শাড়িতে ছিল না। অরুণার ছেলে নীল এখন বড় হয়েছে। সে যখন ছোট্ট ছিল দেখেছে তার মাকে কিভাবে ওই ধনী আত্মীয়রা শুধু প্রয়োজনে ব্যবহার করত। নীলের মনে সেই দৃশ্যটা গেঁথে আছে। মা রান্নাঘরের এক কোণে বসে খাচ্ছে আর বাইরের ঘরে দামি সোফায় বসে আত্মীয়রা হাসাহাসি করছে। নীল পড়াশোনায় ভালো ছিল। গ্র্যাজুয়েশন শেষ করার পর পড়াশোনার পাশাপাশি টিউশনি করতে করতে চাকরির খোঁজ শুরু করলো। সেই ধনী কাকা আবারও উপকারের ডালি নিয়ে হাজির হলেন। সমর, আমার চেনা এক বড় বিল্ডার আছে, নীলকে সেখানে ঢুকিয়ে দেব। তবে হ্যাঁ, একটু তদবির করতে হবে। ওনার ফাইলের তদারকি আর টুকটাক ফাইফরমাস খাটতে হবে, বেতনও ভালো দেবে। নীল সেদিন কাকার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলেছিল, কাকু,
আমি খেটে খাওয়া মানুষদের ছেলে, ঘাম ঝরিয়ে কাজ করতে আমার লজ্জা নেই, কিন্তু কারোর ফাইফরমাস খাটা বা দয়া নিয়ে বেঁচে থাকতে পারবো না আমি। মা আমাকে শিখিয়েছে নিজের পায়ে দাঁড়ানো, শুধু টাকা রোজগার করলে হবে না, নিজের মাথাটা উঁচু করে চলতে হবে। কিছুদিন পর সেই কাকার ছেলের বিয়ে। এবার কার্ড হাতে কাকিমা নিজেই এলেন, তবে এবার সুরটা কিছুটা নরম। অরুণার সেলাইয়ের ব্যবসার এখন খুব নামডাক। কাকিমা বললেন, অরুণা, তোর হাতের কাজ তো খুব সুন্দর, বাড়ির বউদের কয়েকটা ব্লাউজ আর ড্রেস বানিয়ে দিবি। আর হ্যাঁ, তুই না থাকলে তো অনুষ্ঠান জমবে না, একটু আগে ভাগে আসিস কিছুটা গুছিয়ে দিতে। অরুণা হাসল, সেই শান্ত ম্লান হাসি। সে বলল, কাকিমা, অর্ডারের কাজগুলো আমি নিশ্চয়ই করে দেব, ওটা আমার পেশা, কিন্তু আগে ভাগে গিয়ে গুছিয়ে দেওয়ার সময়টুকু এখন আমার নেই। আমার কারখানায় এখন 10টা মেয়ে কাজ করে, তাদের দায়িত্ব আমার ওপর। আর রইল বাকি নিমন্ত্রণ। আমার ছেলে নীল এখন নতুন একটা স্ট্যান্ড আপ শুরু করার কাজে ব্যস্ত, ওর খুব ব্যস্ততা। আমরা সময় করে চলে যাব, ঠিক যেমন বাকিরা আসে, মানে দেরি হতে পারে। বিয়ের দিন অরুণা আর সমর গেল। অরুণার পরনে ছিল নিজের হাতে ডিজাইন করা একটি সাধারণ কিন্তু আভিজাত্যে ভরপুর হ্যান্ডলুম শাড়ি। কোনো হীরের বা দামি গয়না সে পরেনি, কিন্তু তার চোখে মুখে যে আত্মবিশ্বাস ছিল, তার সামনে কাকিমার দামি গয়নাগুলোও যেন ফিকে লাগছিল। নীলও তার মা বাবার হাত ধরে বিয়ের আসরে ঢুকলো। তাকে দেখে কাকা এগিয়ে এসে আলাপ করিয়ে দিতে চাইলেন এক বড় ব্যবসায়ীর সাথে। নীল বিনীতভাবে খানিকটা এড়িয়ে যাবার মতো করেই বলল, পরিচয়টা না হয় আমি নিজেই দিয়ে দিচ্ছি কাকু। এই বলে কাকুর দিকে তাকিয়ে মৃদু হাসল সে। অরুণা আজ আর সেই অবহেলিত আত্মীয় নয়, সে এখন এক স্বপ্রতিষ্ঠিত নারী। তার পরিবারও জানে, কোনো বড় প্রাসাদের দরজায় দাঁড়িয়ে অন্যের দয়া নেওয়ার চেয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে সম্মানের সাথে থাকা অনেক বেশি তৃপ্তির। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? এটা যেন ঠিক গল্প নয়, প্রকৃত বাস্তব। এইভাবেই তো যুগ যুগ ধরে ধনী আত্মীয়দের কাছে গরিব আত্মীয়রা অবহেলিত। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।